নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। আজকের বিষয়ের আসার আগে আপনাদের প্রথমেই একটা খবর দিয়ে রাখি। আরজিকর ঘটনায় প্রকৃত দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আগামী কাল অর্থাৎ ২৬ তারিখ বামপন্থী ছাত্র, যুব এবং মহিলাদের কলকাতা চলোর ডাক দেওয়া হয়েছে। বেলা ১টার সময় শিয়ালদা থেকে এবং হাওড়া থেকে দুটি সুবিশাল মিছিল ধর্মতলায় গিয়ে সন্নিবিষ্ট হবে। এবং এইটুকু বলে দিই, আমাদের কাছে যা খবর আছে, কলকাতা ওই দিন অচল হবে। রাজ্য সরকারের পুলিশ শত চেষ্টা করেও বামপন্থী ছাত্র, যুব এবং মহিলাদের মিছিলকে আটকাতে পারবে না। এখন আসি আজকের বিষয়ে। আমি দেখুন, এর আগে কয়েকটা ভিডিও করেছিলাম, তাতে আমি পরিষ্কার বলেছিলাম যে আগামী দিনে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের জোট অবশ্যম্ভাবী। তখন অনেক আমার যারা দর্শক তারা আমার কথা উড়িয়ে দিয়েছিলেন, অনেকে আমাকে কটু কথাও বলেছিলেন। এখন আপনি যদি বলেন যে আমার কাছে আজকের এই প্রতিবেদনে কি এমন প্রমাণ আছে যে আমি সেই প্রমাণের ভিত্তিতে আপনাদের বলছি আগামী দিনে কংগ্রেস এবং তৃণমূলের জোট অবশ্যম্ভাবী, না, সেই প্রমাণ আমার কাছে নেই। আমি ঘটনার বিশ্লেষণ করি। আমি জানি এতেও অনেকে বিদ্রূপ করবেন, কটাক্ষ করবেন, কিন্তু আমার এই প্রতিবেদন আপনারা সংরক্ষিত করে রাখুন। পরবর্তীকালে আপনারা মিলিয়ে নেবেন যে রাজ্যের আর ১.৫ বছরের ১ মাস কম, অর্থাৎ ১ বছর ৫ মাস বাকি বিধানসভা ভোটের। সেই ভোটে কংগ্রেস এবং তৃণমূল ঐক্যবদ্ধভাবে লড়বে। এখন যদি বলেন কেন, দেখুন, আমার পরিষ্কার বিশ্লেষণ যে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস এরা অভিন্ন। কারণ কংগ্রেসের গর্ভ থেকে তৃণমূল কংগ্রেসের জন্ম, তাই একটা নাড়ির টান স্বাভাবিক যেটা আছে। এখন বিগত দিনে সে যদি ২০১১-তে বামফ্রন্ট সরকারকে রাজ্য থেকে সরানোর ক্ষেত্রে বলেন, কংগ্রেসের একটা ভূমিকা ছিল। এবং পরবর্তীকালে যখন একমাত্র অধীর চৌধুরীর সভাপতিত্বেই অধীর চৌধুরী চেয়েছিলেন এ রাজ্যে বামেদের সঙ্গে এবং অন্যান্য ধর্মনিরপেক্ষ শক্তির সাথে ঐক্যবদ্ধভাবে লড়াই করে কংগ্রেসের অস্তিত্বটা টিকিয়ে রাখবেন। কিন্তু নির্বাচনগুলোতে কয়েকটা নির্বাচনে জোট হয়েছে, আবার কয়েকটাতে হয়ওনি। কিন্তু যে কটা নির্বাচনে জোট হয়েছে পরিষ্কার দেখা গেছে তাতে কংগ্রেস লাভবান হয়েছে বামপন্থীদের ভোট পেয়ে। কংগ্রেস কিন্তু সেভাবে বামপন্থীদের ঢেলে ভোট দেয়নি। ২০১৬ বলুন, ২০১৬ নির্বাচনে বামপন্থীরা ঢেলে ভোট দিল, কিন্তু কংগ্রেস এক্ষেত্রে তাদের কিন্তু কার্পণ্যতা বজায় রাখলো ভোট দেওয়ার ক্ষেত্রে বামপন্থীদের, যার জন্য বেশি সিটে লড়েও বামপন্থীরা বিরোধী দল হিসাবে ছিল ঠিকই, কিন্তু কংগ্রেস বামফ্রন্টের থেকে অপেক্ষাকৃত কম সিটে লড়ে তারা প্রধান বিরোধী দলের আসনটা অলঙ্কৃত করতে পেরেছিল। এমনকি আপনারা যদি সাগরদিঘি নির্বাচনের কথা বলেন, পুরো মানে ওই সাগরদিঘিতে যে বাই ইলেকশন হয়েছিল সেখানে বাইরন বিশ্বাস জিতেছিল কংগ্রেসের প্রার্থী। একথা অনস্বীকার্য যে বামপন্থীদের ভোট ছাড়া বাইরন বিশ্বাস জিততে পারত না। কিন্তু অধীর চৌধুরীর এই ইচ্ছাটাকে কোনো সময়ই কংগ্রেসের হাইকমান্ড সমর্থন করেনি, বরং কংগ্রেসের হাইকমান্ড বরাবরই তৃণমূল কংগ্রেসের প্রতি, তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সফট মনোভাব দেখিয়ে গেছে। রাজ্যে এত দুর্নীতি, শিক্ষা দুর্নীতি, খাদ্য দুর্নীতি, এমনকি হালেই স্বাস্থ্য দুর্নীতি, একটি ক্ষেত্রেও একথা খুব পরিষ্কার আমি বলে রাখি আপনাদের কাছে, কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের যেমন আমি সম্পর্কে কথা বলবো, একইভাবে বিজেপির সঙ্গে যে তৃণমূল কংগ্রেসের একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, যেটাকে গোদা বা মানে ভাষায় বলতে গেলে সেটিং বলা যায়, সেটা আজকে সবার কাছে পরিষ্কার। কিন্তু একই দোষে দুষ্ট কংগ্রেস,
এতগুলো দুর্নীতি হয়েছে, একটা কথাও কিন্তু, একটা প্রতিবাদ কিন্তু কংগ্রেসের হাইকমান্ডের পক্ষ থেকে করা হয়নি। বিজেপি লোক দেখানো কিছু টিম পাঠিয়েছে, ফ্যাক্ট ফাইন্ডিং টিম ইত্যাদি ইত্যাদি, সেগুলো যে লোক দেখানো এটা পরিষ্কার হয়ে গেছে। কোনো ক্ষেত্রে দৃঢ় ভূমিকা বিজেপি দেখাতে পারেনি। ইডি সিবিআই যারা বিজেপির সরকারের নিয়ন্ত্রণাধীন, যদিও আপনি বলবেন সিবিআই তো স্বাধীন সত্তা নিয়ে চলে, ইডি কেন্দ্রীয় অর্থ দপ্তরের অধীনস্থ, কিন্তু ইডি এবং সিবিআই সারা দেশে যা করে এই রাজ্যে এসে তারা কেমন যেন ওই পিসি সরকারের ম্যাজিকের মতো শেষ অবধি ভ্যানিশ হয়ে যায়। তো আজকে কংগ্রেসের কথায় যদি আসি, কোনো দুর্নীতির ক্ষেত্রে কংগ্রেস একটি রা কাটেনি। অধীর চৌধুরী চিৎকার করে গেছেন, কারণ আপনার কংগ্রেসের কর্মীরা এই রাজ্যে সব থেকে বেশি অত্যাচারিত হয়েছে তৃণমূলের দ্বারা। ঘরবাড়ি ভাঙা হয়েছে, মানুষকে গৃহচ্যুত করা হয়েছে, জীবিকায় টান দেওয়া হয়েছে, মিথ্যা মামলা দেওয়া হয়েছে কংগ্রেস কর্মীদের। সেক্ষেত্রে অধীর চৌধুরী সদর্থক ভূমিকা নিলেও কেন্দ্রীয় কংগ্রেসের পক্ষ থেকে, হাইকমান্ডের পক্ষ থেকে জয়রাম রমেশ থেকে শুরু করে কেসি বেণুগোপাল, এমনকি ওমর মীর, যিনি এ রাজ্যের কংগ্রেসের পর্যবেক্ষক, তারা কিন্তু বরাবরই তৃণমূলের প্রতি সফট টার্গেট দেখিয়ে, সফট কর্নার দেখিয়ে গেছে। অধীর চৌধুরীকে সরাসরি তিরস্কার করতে শুনেছিলাম আমরা কংগ্রেসের সভাপতি খাড়গেজিকে সাংবাদিক সম্মেলনে, অন্যান্য দলের প্রতিনিধিদের সামনে, ইন্ডিয়া জোটের মিটিংয়ের পরে সাংবাদিক বৈঠকে কংগ্রেসকে যিনি সভাপতি, তিনি প্রদেশ সভাপতি অধীর চৌধুরীর সম্পর্কে আপত্তিজনক কিছু কথা বলেছিলেন, যে আমার সিদ্ধান্ত মানতে হবে, হাইকমান্ডের সিদ্ধান্ত মানতে হবে, না হলে কংগ্রেসে থাকতে পারবে না। তো এহেন অবস্থায় অধীর চৌধুরীর মেয়াদ শেষ হয়েছে। এইবারে দেখা গেল যে কিছু নাম সেখানে ঘোরাফেরা করছিল প্রদেশ সভাপতি হিসাবে, যেটা আমাদের কাছে সূত্রের খবর আমরা জানতাম, শুনেছিলাম। সেটা হচ্ছে নেপাল মাহাতো, যিনি তৃণমূলের সঙ্গে কাঁটে টক্কর দিয়ে গেছেন পুরুলিয়াতে প্রতিটা ক্ষেত্রে, এবং যিনি আপনার ওই ঝালদা পৌরসভা নির্বাচন মামলা অবধি গড়িয়েছিল, নেপাল মাহাতো লড়াই করেছিলেন। আজকে সে নেপাল মাহাতোর নাম ছিল, শঙ্কর মালাকারের নাম ছিল, প্রদীপ ভট্টাচার্যের নাম ছিল। প্রদীপ ভট্টাচার্য বয়সজনিত কারণে সরে গিয়েছেন বা তাকে রাখা হয়নি, কিন্তু এই যে নেপাল মাহাতো এবং শঙ্কর মালাকার, এরা ছিলেন তীব্র তৃণমূল বিরোধী, যার ফলে শুভঙ্কর সরকারকে প্রদেশ সভাপতি করা হল। শুভঙ্কর সরকারের সঙ্গে আমার ব্যক্তিগতভাবে একটা পরিচয় এক সময় হয়েছিল, এবং তার সম্পর্কে যেটা শোনা যায়, শুভঙ্কর সরকার ব্যক্তি হিসাবে ডাউন টু দ্য আর্থ, খুব ভালো মানুষ, ব্যক্তিগতভাবে তিনি অত্যন্ত ভালো মানুষ, সে সম্পর্কে আমার কোনো বক্তব্য নেই। কিন্তু তিনি হচ্ছেন কংগ্রেসের মধ্যে তৃণমূলের বিরুদ্ধে কোনোদিন কোনো কথা বলেননি, বা তৃণমূলের সঙ্গে জোট করার ক্ষেত্রে উনি আপত্তিও করেননি। কংগ্রেস হাইকমান্ড শুভঙ্কর সরকারকে সভাপতি করে এই স্পষ্ট বার্তা দিয়ে দিল মমতা বন্দ্যোপাধ্যায়কে, যে আর তোমাকে কেউ বিরক্ত করবে না, তুমি এবারে ঠিক মতন চলো। কারণ সমস্যাটা হচ্ছে ওই 29টা সিট লোকসভার, যে কারণে মোদিজিও চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়কে, নানান সেটিং করছে, আবার কংগ্রেসও চাইছে ইন্ডিয়া জোটে একটা বড় শক্তি হিসাবে তৃণমূল কংগ্রেস যাতে থাকে, সেকেন্ড লার্জেস্ট পার্টি হিসাবে। এখন এই জায়গায় দাঁড়িয়ে সব থেকে যেটা বড় কথা, সেটা হলো এই যে কংগ্রেস এবং তৃণমূলের যে জোট, এটা শুধু সময়ের অপেক্ষা। বামপন্থীদের সঙ্গে কংগ্রেসের দূরত্ব ক্রমশ বাড়বে বলেই মনে করা হচ্ছে। বামপন্থীদের উচিত, আগেও বলেছি আবারও বলছি, কংগ্রেসের সঙ্গে বামপন্থীদের সম্পর্ক ত্যাগ করে বামপন্থীদের নিজের শক্তিতে লড়াই করা। কংগ্রেসের সঙ্গে এই ঐক্য অনেক বামপন্থী মনোভাবাপন্ন মানুষ তারা মেনে নিতে পারেননি, কিন্তু শুধুমাত্র বামপন্থীরা নীতি আদর্শের ওপরে শ্রদ্ধাশীল, দলের সিদ্ধান্তটাই প্রত্যেকের সিদ্ধান্ত, তারা মেনে নিয়েছে। কিন্তু বামপন্থীদের আজকে যেভাবে এই আরজিকর ইস্যুকে কেন্দ্র করেই বলুন, আজকে কিন্তু বামপন্থীরাই এই নেতৃত্ব দিচ্ছেন। ভুল ত্রুটি ছিল, বামপন্থীরা সরে গিয়েছিলেন, নিজেদের ভুল ত্রুটিগুলোকে সংশোধন করে আবার বামপন্থীরা নেমেছেন।
বামপন্থীরা, আমি এ কথা কিন্তু পরিষ্কার করে বলি, বামপন্থীদের আমি মনে করি না ২৬ সালেই ক্ষমতায় চলে আসবে, কিন্তু নিজের শক্তি দিয়ে বামপন্থীরা যে পশ্চিমবঙ্গের একটা বড় শক্তি, সেটাকে প্রমাণ করার জন্য বামপন্থীদের একক লড়াই করাটাই যথেষ্ট সঙ্গত বলে আমি মনে করি। জানি না আপনারা কি মনে করেন, আপনারা নিশ্চয়ই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন। আজকে বামপন্থীদের কাছে আমার এটা স্বনির্বন্ধন অনুরোধ রইল, বামপন্থীদের পক্ষে মানুষ আছে, যারা এতদিন ভোট দিতে পারেনি, যারা এতদিন বামপন্থীদের লাল ঝান্ডা ধরতে পারেনি, তারা কিন্তু আজকে বামপন্থীদের পতাকা তলে এসে সন্নিবিষ্ট হচ্ছে। গণ আন্দোলন বামপন্থীরা গড়ে তুলছে, জেল খাটছে বামপন্থীরা, অত্যাচারিত হচ্ছে বামপন্থীরা। এবং আমি একটা কথা পরিষ্কার বলে যাই, তৃণমূল এবং বিজেপির যে সেটিং তত্ত্ব চলছে, তাতে করে বিজেপির যদি লক্ষ্য হয় যে এই রাজ্যে বামপন্থীদের মাথা তুলতে দেবো না, তাতে মমতা বন্দ্যোপাধ্যায় থাকতে হলে থাকবে। কিন্তু আমি বলে দিলাম, এই কথা আপনারা মিলিয়ে নেবেন, যে যেভাবে আজকে মানুষ তৃণমূলের প্রতি রুষ্ট হচ্ছে, সমভাবেই কিন্তু বিজেপির প্রতিও রুষ্ট হচ্ছে। আগামী দিনে যদি বিজেপির গত ২১ সালের নির্বাচনের ৭৭টা আসন ৭টা আসনে নেমে যায়, অবাক হবেন না, বামপন্থীদের শক্তি বৃদ্ধি হবেই। তাই বামপন্থীদের কাছে অনুরোধ, আপনারা একক শক্তিতে লড়ুন। আজকে এইটুকুই, আবার দেখা হবে রাত্রি ৮টার এপিসোডে। নমস্কার।